ভয়ঙ্কর একটা মাথা ভারী প্রশাসন আছে। আপনারা জানেন, সেটা অনেক বলেছেন। এটা কিন্তু অনেক বেশি আপনার মানে এটা আমাদেরকে সরকারকে তাদের দিতে হয়, বেতন দিতে হয়, এবং অপ্রয়োজনীয় খাতে আর প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে, কিন্তু সেইগুলো এখন থেকেই গেছে। যেমন আপনার এই যে স্কুলগুলো, যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত স্কুলগুলোকে আবার নতুন করে এমপিওভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি। যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা ইন্টারিম গভর্নমেন্টের একটা যোগ সাজস করে, দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে এগুলো চিঠি বের করে নেওয়া হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি। দ্যাট ইজ এটা তো বন্ধ করতে পারছে না তারা, কারণ ওই সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমরাই থেকে গেছে, এবং তারা জানে কৌশলে কী করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে সবাই। সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে এই ধরনের স্টেপগুলো নিঃসন্দেহে আপনার কিছুটা সমস্যা তৈরি করবে। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করার। গণমুখী জনগণের নির্বাচিত সরকার, তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে, সেটার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে। এই জন্য আমি বারবার বলছি, এই পুরো জিনিসটা একটা ইন্টেরিয়ামভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল। ওই বিজনেস অ্যাজ ইউজুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে, এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে আপনাদের এই শেখ হাসিনার সময় যে বড় বড় প্রজেক্টগুলো, যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো, তারা যে লুটপাটের বাজেট করেছে, আপনাকে তো ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই। এখানে তো আপনার সুযোগ আছে, আপনাকে আপাতত এটি স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা কি, সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি যদি এখন ওই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর করের চাপ দেন, ভিএটির চাপ দেন, সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। অন্তত আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার, আপনি এনবিআরকে বলবেন আর এনবিআর কর বসাই দিল, ভিএটি বসাই দিল, কর বসাই দিল। দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন, বাট দিস ইজ নট হাউ ইকোনমিক ম্যানেজমেন্ট। এইভাবে হবে না। আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেক্টিভ, সেটা আপনাকে বুঝে সেভাবে ডিসিশন নিতে হবে। যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল সব কিছু মিলিয়ে, কিন্তু সেটা না করে ওই লুটপাটের বাজেট বাস্তবায়ন করা বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই একটা কঠিন কাজ। বিশেষ করে দেখেন আপনি এই যে ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআরকে বলবেন, হ্যাঁ, যে কি আমাদের এই ঘাটতি আছে, ঘাটতি পূরণের কীভাবে কী করা যায়। এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? সেটা ভ্যাট বলেন, কর বলেন। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভগুলো আমরা যে আজকে বলেছি, অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু, এবং সেই অল্টারনেটিভগুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল। যে কর বাড়ানো হচ্ছে সবচেয়ে ইজি অপশন, এবং এনবিআরকে বললে এনবিআর কর বাড়াবে। সুতরাং বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে এখন অতিক্রম করছে, দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পাচ্ছে না, এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তো সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন, আবার ভিএটি আরোপ করেন, এমনকি ওষুধ সহ, তো সেখানে তো তারা আরও দরিদ্র সীমার নিচে যাবে, এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে এই যে আরও দরিদ্র সীমার নিচে, সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে। সুতরাং তাদের উচিত ছিল একটা অল্টারনেটিভগুলো, যে অপশনগুলো, অন্য অপশন যেগুলো ছিল, ওগুলো অ্যাড্রেস করা, ওগুলোর মাধ্যমে এই ঘাটতিটা পূরণ করা যেত।